বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে ও কাছে যে যেখানে বসে আজকের এই লাইভ ক্লাসটি উপভোগ করছো, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনলাইন লাইভ ক্লাস। নিউ সাকসেস অ্যাডমিশন কনসালটেন্সি এবং মেডিকেরিয়ারের সৌজন্যে আজকে এই ক্লাসটি পরিচালিত হবে। তোমরা যে যেখানে বসেই দেখছো, ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে করে অন্যান্যরাও দেখতে পারে। পাশাপাশি পাশাপাশি এটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারো, পরবর্তীতে কাজে লাগতে পারে, কাজে লাগবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ইংরেজি বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আহ, সাথে আছি তোমাদের। তোমরা অতি দ্রুত কমেন্ট করে জানাও কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং লাইভটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে করে তারাও দেখতে পারে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আহ দ্রুত কমেন্ট করে জানাও কে কোথা থেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে। দ্রুত, আমরা কোনো কমেন্ট পাচ্ছি না এখনো। দ্রুত জানাও কে কোথা থেকে যুক্ত হচ্ছে, তারপরে আমরা ক্লাস শুরু করব। এবং ক্লাসটি যথাসম্ভব শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। এবং সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে জানাও কেউ। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার, বা কোনো সমস্যা আছে কিনা সেটা জানাও। আমরা ইতিমধ্যে অনেককেই দেখতে পাচ্ছি লাইভে। তোমরা একটু কমেন্ট করে জানাও আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। পাশাপাশি এই লাইভটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আমরা নীলপরি জুই দেখছি, আমরা পিরোজপুর থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ। আহ নেসারাবাদ থেকে দেখছি একজনকে, রিনিকে। আহ হ্যাঁ, একজন জানিয়েছে সাউন্ডও ঠিকঠাক আছে। তো আমরা এখন ক্লাসে প্রবেশ করছি, আর দেরি না করেই। আমাদের আজকের টপিকগুলো হলো, আমাদের টপিকগুলোর মধ্যে আছে সেন্টেন্স, আছে পার্টস অফ স্পিচ, আছে কনফিগারেশন কনজুগেশন অফ ভার্বস, এবং নাম্বার ও জেন্ডার। তো আজকে আমরা আমাদের টপিকের প্রথম যে টপিকটা আছে সেটা দিয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি, সেন্টেন্স। আমাদের প্রথম টপিকটি হলো সেন্টেন্স। হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ কিনা জানাবে। সেন্টেন্স, sentence is a combination of words that make a meaningful sense. That means পূর্ণ মনের ভাব প্রকাশ করার যেই শব্দগুলো ব্যবহার হয়, বা পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য যেই শব্দগুলো ব্যবহার হয়, সেই শব্দগুলোই মূলত সেন্টেন্স। সেন্টেন্সে আমাদের যেই পরীক্ষাগুলোতে যেই রকম কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো ম্যাক্সিমামই হয়ে থাকে সাধারণত আহ, কোন সেন্টেন্স কোন টাইপের, সেই বিষয়ক সেন্টেন্স হয়ে থাকে। আজকে আমরা সেন্টেন্সের প্রকার এবং সেন্টেন্সের প্রকারগুলোর গঠন, দ্যাট মিন্স সেন্টেন্স কিভাবে গঠিত হয়, বা কোন সেন্টেন্সটার গঠন কেমন, সেটা নিয়ে আলোচনা করব। মূলত এখান থেকেই কোশ্চেন হয়ে থাকে। তো সেন্টেন্স মূলত 5 প্রকার: অ্যাসার্টিভ, সেকেন্ড ইন্ট্রোগেটিভ, থার্ড ইম্পারেটিভ, ফোর্থ অপটাটিভ, and fifth exclamatory.
সো আমরা বেসিক্যালি 5 প্রকারের সেন্টেন্স দেখে থাকি। আমরা এখানে বলেছি সেন্টেন্সটা কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব, বা কোন জাতীয় সেন্টেন্স কি অভিব্যক্তি বর্ণনা করে, বিবৃতি করে, সেটা আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট ইজ এক্সাজারেটিভ, দ্যাট ইজ ডেসক্রিপটিভ, যেটা বর্ণনামূলক বা বিবৃতিমূলক সেন্টেন্সই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেই সেন্টেন্সটায় কোনো কিছুর বর্ণনা, অভিব্যক্তির বর্ণনা ইত্যাদি করে থাকে সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা লাইভটি শেয়ার করে দাও এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেও জানাও আমাদের। আমরা অনেককে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছো, আমাদের ক্লাস চলতেছে। কে কোথা থেকে যুক্ত হচ্ছ? পিরোজপুর থেকে দেখতে পাচ্ছি। লেখাটা একটু বড় করতে হবে। আচ্ছা, নেক্সট থেকে আমি লেখাটা বড় করে নেব। আচ্ছা, আমরা বলতেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট মিন্স বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। বর্ণনামূলক বাক্য সাধারণত জেনারেল একটা সেন্টেন্স, যেমনি ভাবে হি লিভস ইন ভিলেজ, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সে গ্রামে বাস করে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স জেনারেলি সাবজেক্ট দ্বারা শুরু হবে, ভার্ব থাকবে এবং বাকি অংশ থাকবে। বাকি অংশ অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, যে বাকি অংশ থাকবে এবং শেষে গিয়ে ফুল স্টপ হবে। দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। যেটায় কোনো কিছু বর্ণনা করা হবে, বিবৃতি করা হবে, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন আমরা একটু অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারটা বলে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, সেটা আমরা একটু বলে নিই। অ্যাসার্টিভ, এক প্রকার হলো অ্যাফার্মেটিভ, সেকেন্ড হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয়টা হলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্যাট মিনস হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। জেনারেল সেন্টেন্সের মধ্যে এগুলো। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়ে থাকি তাহলে সেটা কেমন হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ হতে পারে হি ইজ আ গুড বয়। আমরা যদি একই সাথে নেগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়ে থাকি, নেগেটিভ সেন্টেন্সের যদি একটা উদাহরণ দিয়ে থাকি সেটা হবে হি ইজ নট আ ব্যাড বয়। দ্যাট মিনস নেগেটিভ সেন্টেন্স। এটা হলো হি ইজ আ গুড বয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। একই সাথে নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ হলো হি ইজ নট আ ব্যাড বয়। ঠিক এটা কি নেগেটিভ করলাম, আমরা এই সেন্টেন্সটা কি নেগেটিভ করলাম এখানে। আমরা এরপরে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স is a kind of sentence that ask some questions. That means যেই সেন্টেন্সটা দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স জেনারেলি দুই ভাবে শুরু হয়। একটা ভাবে হলো ডব্লিউএইচ দ্বারা, আর একটা ভাবে হলো অক্সিলিয়ারি দ্বারা। দুই ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে। আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেই তাহলে সেটা কেমন হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএইচ দ্বারা, হোয়াট ইজ ইয়োর নেম। এটা হলো ডব্লিউএইচ দ্বারা। ডব্লিউএইচ দ্বারা শুরু হতে পারে হট, হোম, হু, হুইচ, এগুলো দ্বারা শুরু হতে পারে সেন্টেন্স। পাশাপাশি পাশাপাশি হতে পারে অক্সিলারি দ্বারা, যে কোনো ধরনের অক্সিলারি দ্বারা। দ্যাট মিনস am, is, are, was, were, be, been, can, could, shall, should, will, would, may, might ইত্যাদি ইত্যাদি অক্সিলারি, যে অক্সিলারি গুলো দ্বারা আছে এই অক্সিলারি গুলো দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে। আমরা
দেখছি অক্সিলারি দ্বারা কিভাবে সেন্টেন্স হতে পারে। ক্যান হি ডু দিস, ক্যান হি ডু দিস। আমরা এটা মুছে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস প্রশ্নবোধক বাক্য দুই ভাবে শুরু হয় জেনারেলি। একভাবে হলো ডব্লিউএইচ দ্বারা, আর একভাবে হলো অক্সিলিয়ারি দ্বারা। তোমরা লাইভটি শেয়ার করে দাও, যে যে দেখছো শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। আমরা ডব্লিউএইচ দ্বারা দেখতে পাচ্ছি এখানে হোয়াট ইজ ইয়োর নেম। মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে, নয়তো ভুল হবে। দ্বিতীয়ত দেখছি আমরা অক্সিলিয়ারি দ্বারা, অক্সিলিয়ারি দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে। 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স is a kind of sentence that expresses order, something, to request, etc., etc. That means আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় যেই সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি মূল ভাব দ্বারা শুরু হয়, কখনো কখনো অনুরোধ বোঝানোর জন্য প্লিজ ব্যবহার হয় শুরুতে। আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাধারণত মূল ভাব দ্বারা শুরু হয়, যেভাবে ডু দিস ওয়ার্ক। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক। পাশাপাশি এরূপ প্লিজ দ্বারাও সেন্টেন্স শুরু হতে পারে এই দুই ভাবে, এবং পাশাপাশি লেট দ্বারা, লেট দ্বারাও শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আদেশ, উপদেশ এবং অনুরোধ সূচক সেন্টেন্স। সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কয়েকভাবে দেখেছি শুরু হয়, বা সেন্টেন্সটা এভাবে হয় যেভাবে মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে প্লিজ দ্বারা, যখন অনুরোধ বুঝাবে, প্লিজ দ্বারা শুরু হতে পারে। শুরু হতে পারে লেট দ্বারা, যখন প্রস্তাব প্রস্তাব ইত্যাদি বুঝাবে, লেট দ্বারা শুরু হতে পারে। আমরা এই কয়েকভাবে ইম্পারেটিভ সেন্টেন্স দেখে থাকি। Fourth, optative sentence. Optative sentence is a sentence that expresses wishes and prayers. That means ইচ্ছা এবং প্রার্থনা সূচক বাক্যই হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স। ইচ্ছা এবং প্রার্থনা সূচক বাক্যই হলো অপটাটিভ সেন্টেন্স। তোমরা লাইভটি শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও বুঝতে পারতেছো কিনা, কোনো ডাউটস আছে কিনা সেটা জানাও। আমরা বলতেছিলাম অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স মূলত প্রার্থনা সূচক এবং ইচ্ছা সূচক। সেক্ষেত্রে এই সেন্টেন্স গুলো শুরু হয়, একটু মুছে দিচ্ছি। অপটাটিভ সেন্টেন্স শুরু হয় মে দ্বারা হতে পারে, মে ইউ লিভ লং। মে দ্বারা শুরু হতে পারে। ইচ্ছা সূচক, প্রার্থনা সূচক, এই জাতীয় সেন্টেন্স গুলোকে আমরা অপটাটিভ সেন্টেন্স বলে থাকি। মে, একটা সেন্টেন্স লিখে আমি, মে আল্লাহ হেল্প ইউ। এটা একটা অপটাটিভ সেন্টেন্স। মনে রাখতে হবে ইম্পারেটিভ এবং অপটাটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ এবং অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শেষে গিয়ে অবশ্যই ফুল স্টপ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো অবশ্যই ফুল স্টপ হবে। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছে সুব্রত পাল, ধন্যবাদ। জালকাঠি থেকে আছে মোহনা ইসলাম। হ্যাঁ, বাকি সব ঠিক আছে, কমেন্ট করে জানাও আরো কে কোথা থেকে যুক্ত হচ্ছ। ঝালকাঠি থেকে, পিরোজপুর থেকে।
সুমাইয়া রহমান সুমাইয়া রহমান লিখেছেন হি লিভস ইন আ ভিলেজ হবে। হ্যাঁ, আমরা লিভস লিখিনি, যা হতে পারে আপনি দেখে নেন হি লিভস ইন এ ভিলেজ। জি, আমরা পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে লিখলাম অপটাটিভ সেন্টেন্সের উদাহরণ, মানে অপটাটিভ সেন্টেন্স, মে ইউ লিভ লং, মে আল্লাহ হেল্প ইউ। মে দ্বারা শুরু হয়েছে অপটাটিভ সেন্টেন্সটি এবং শেষে গিয়ে ফুল স্টপ আছে। দেন ফিফথ, exclamatory sentence. Exclamatory sentence is a type of sentence that expresses something uh, exciting, something exaggerating. That means যখন বিস্ময় সূচক কিছু বোঝায় তখন সেটাকে আমরা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বড় করে লেখার চেষ্টা করছি। আমাদের সুমাইয়া কমেন্ট করে বলেছিল লিভস ইন এ ভিলেজ, অবশ্যই হি লিভস ইন এ ভিলেজ হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লিভস ইন আ ভিলেজ, লিভস ইন আ ভিলেজ হবে। দেন পরবর্তীতে আমরা বলতেছিলাম বিস্ময়সূচক বাক্য, দ্যাট মিনস যেটা কোনো কিছু এক্সাইটিং, এক্সাজারেটিং জিনিস বোঝায়, সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। পাশাপাশি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণটা দিচ্ছি যে কেমন হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত দুই তিন ভাবে গঠিত হয়। হাউ নাইস, হাউ নাইস দি বার্ড ইজ, অ্যান্ড এক্সক্লামেশন সাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সক্লামেটরি সেন্টেন্স একভাবে গঠিত হয়েছে, হাউ নাইস দি বার্ড ইজ। এখানে আমরা হাউ বা হট দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠিত হতে পারে, এবং মনে রাখতে হবে এক্ষেত্রে শেষে গিয়ে ভার্বটা থাকবে এবং এক্সক্লামেশন সাইন দিতে হবে, নয়তো ভুল হবে। পাশাপাশি আমাদের অন্যভাবে হতে পারে, ইফ আই ওয়ার আ কিং এবং এক্সক্লামেশন সাইন, এভাবেও হতে পারে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং আরেকভাবেও হতে পারে, যেটা হলো কোনো অভিব্যক্তি থেকে, এবং এক্সক্লামেশন সাইনটা এখন এখানে হবে হুররা, উই ওন দ্য ম্যাচ, এভাবে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি কয়েকভাবে হয়েছে। একটা হাউ বা হট দিয়ে হতে পারে, হাউ বা হট দিয়ে হতে পারে ইফ, হ্যাড, উড দ্যাট দ্বারা। ইফ, হ্যাড অথবা উড দ্যাট দ্বারা হতে পারে এ জাতীয় অভিব্যক্তি, হুররা, অ্যালাস, অ্যালাস, ফি, এটসেট্রা এটসেট্রা, এই জাতীয় অভিব্যক্তি দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। আমরা এ পর্বে জানলাম যে সেন্টেন্স কয় প্রকার এবং সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয়। মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে গিয়ে আমরা ফুল স্টপ মার্ক দেব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হবে, ডব্লিউএইচ দ্বারা এবং অক্সিলিয়ারি দ্বারা, এবং শেষে গিয়ে অবশ্যই কোশ্চেন মার্ক রাখতে হবে।
ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ সূচক বাক্য আমরা কয়েকভাবে দেখেছি ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়। একভাবে হলো মূল ভার্ব দ্বারা শুরু হয়, আর একভাবে হলো প্লিজ দ্বারা, যখন কাউকে অনুরোধ করি তখন প্লিজ দ্বারা শুরু হয়। এর পাশাপাশি আরেকভাবে হতে পারে লেট দ্বারা শুরু হতে পারে। অপটাটিভ সেন্টেন্স আমরা দেখেছি মে দ্বারা শুরু হয় এবং শেষে গিয়ে ফুল স্টপ ব্যবহার হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা কয়েকভাবে দেখেছি গঠিত হয়, হাউ বা হট দ্বারা গঠিত হয়, ইফ হ্যাড অথবা উড দ্বারা গঠিত হয়, অথবা হুররা এলাস ইত্যাদি ইত্যাদি দ্বারা গঠিত হয়। এখন আমরা যাব যে এখান থেকে কোশ্চেন কেমন হতে পারে, সেন্টেন্স থেকে কোশ্চেন কেমন হতে পারে। কোশ্চেন হতে পারে হুইচ ওয়ান ইজ অপটাটিভ সেন্টেন্স। নাম্বার ওয়ান, I live in Dhaka. Number two, uh, let us do this. Number three, may he live long. এবং নাম্বার ফোর, can he go there? তোমরা কমেন্ট করে জানাও এখানে সঠিক উত্তর কোনটা। কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা এবং লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কোনটা। বড় করে লিখছি আমরা, বোঝা যাচ্ছে না। মেহি লিভ লং হা। আমরা রিনিকে দেখতে পাচ্ছি, তিনি উত্তর করেছেন নাম্বার থ্রি। আমরা আরো উত্তর করে জানাও। হ্যাঁ, তাহেরা ইসলাম উত্তর করেছেন নাম্বার থ্রি। আর কে উত্তর করেছেন? তাহেরা ইসলাম, আহ নীলপরি জুই নামে একজন উত্তর করেছেন নাম্বার থ্রি। হ্যাঁ, আর 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 আরো কমেন্ট চাই। তমা মিত্র উত্তর করেছে নাম্বার থ্রি। নাম্বার থ্রি। এখানে আমরা আর কে আছে? আহ, নির্ঝর ইসলাম, মোহনা ইসলাম, সকলেই নাম্বার থ্রি উত্তর করেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নাম্বার থ্রি উত্তর। যেহেতু আমরা বলেছি অপটাটিভ সেন্টেন্স শুরু হয় মে দ্বারা, শেষে গিয়ে ফুল স্টপ থাকে, দ্যাটস হয় এই কোশ্চেনটার উত্তর হবে নাম্বার থ্রি। পাশাপাশি আমরা আরো একটা প্রশ্ন উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হলো আরো একটা প্রশ্ন উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হলো আহ had he been a king? What type of sentence?
হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ, বলতে হবে নট ইজ ইট, ইজ ইট, নট ইট ইজ। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, বলতে হবে এটা কোন প্রকারের সেন্টেন্স। আমরা চারটা অপশন দিচ্ছি: অ্যাসার্টিভ, অপটাটিভ, নাম্বার 3 এক্সক্লামেটরি, এবং নাম্বার 4 ইম্পারেটিভ। ইম্পারেটিভ কমেন্ট করে উত্তর জানাতে হবে যে এটার উত্তরটা কত। ইতিমধ্যে বা নীলপরি, জুই, রিনি উত্তর করে দিয়েছেন। তারা লিখেছেন এক্সক্লামেটরি। সবাই বুঝতে পারতেছো কিনা কমেন্ট করে জানাবে, যে বোঝা যাচ্ছে কিনা আমি যেটা লিখছি অথবা আমি যে কোশ্চেনটা দিচ্ছি সেটা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে। পাশাপাশি আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি এই কোশ্চেন গুলোর আনসার দিবে, রিপ্লাই দিবে। আমরা ফারহানা তাবাসসুম দেখতে পাচ্ছি, এক্সক্লামেটরি লিখেছে। রিনি আরো উত্তর চাই, তমা মিত্র লিখেছে। তাহেরা ইসলাম আবারও লিখেছে নাম্বার 3। অনেকেই নাম্বার 3 দিয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইফ হ্যাড উড দ্যাট দ্বারা গঠিত হয়, ইফ হ্যাড উড দ্যাট দ্বারা গঠিত হয় এবং শেষে গিয়ে এক্সক্লামেশন সাইন থাকে, দ্যাটস হয় এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেই সেন্টেন্সটা ইফ হ্যাড উড দ্যাট দ্বারা শুরু হয় এবং শেষে গিয়ে এক্সক্লামেশন সাইন থাকে, দ্যাট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, অবশ্যই উত্তর ঠিক দিয়েছো, সবাই মোটামুটি উত্তর ঠিক দিয়েছো। এরপরে আমরা এক্সক্লামেটরি, মোহনা ইসলাম দেখতে পাচ্ছি এক্সক্লামেটরি বলেছে। এরপর আমরা সেন্টেন্স থেকে মূলত আমরা এই জাতীয় কোশ্চেন পাবো। এরপরে আমরা দ্বিতীয় টপিক, যেটাকে পার্টস অফ স্পিচ, দ্বিতীয় টপিক হলো পার্টস অফ স্পিচ। আমাদের আজকের পার্টস অফ স্পিচ নিয়ে একটু আলোচনায় যাই। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। পার্টস অফ স্পিচে এখানে আমাদের সব প্রকারগুলো সমানভাবে দরকার হবে না, কিছু প্রকার দরকার হবে। এভরি ওয়ার্ডস অফ আ সেন্টেন্স আর কল্ড পার্টস অফ স্পিচ, মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা 8 প্রকার পেয়ে থাকি ইংরেজিতে। প্রশ্ন আছে কিনা কারো কোনো, সেটা কমেন্ট করে জানাবে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে। পরবর্তী টপিকে আমরা যাচ্ছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রিপজিশন, নাম্বার 7 কনজাংশন, এবং নাম্বার 8 ইন্টারজেকশন। আমরা পার্টস অফ স্পিচকে 8 প্রকারের দেখে থাকি। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে জানাও, প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা কারো কোনো,
লাইভটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যাতে করে তারাও বেনিফিটেড হতে পারে। আমরা পার্টস অফ স্পিচের 8টা প্রকার লিখলাম। আমাদের পরীক্ষার জন্য সবগুলো প্রকার সমানভাবে দরকার হবে না। আমাদের মূল ফোকাস রাখতে হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। প্রিপজিশন লাগবে, তবে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অথবা ইউজ অফ প্রিপজিশন সেখানে লাগবে। কনজাংশনের আমাদের খুব একটা দরকার হবে না, ইন্টারজেকশনের আমাদের খুব একটা দরকার হবে না। তারপর আমরা মূল আলোচনা নাউন থেকে যেভাবে কোশ্চেন আসে অথবা প্রোনাউন থেকে যেভাবে কোশ্চেন আসে সেই টাইপের লেখাপড়া আমরা করব। কে কোথা থেকে দেখছো আবার একটু জানাও। পাশাপাশি কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন আছে কিনা সেটা জানাবে। আমরা নাউন, নাউন is a word that refers the name of a thing, of a person, of a place. That means noun হলো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, সেটা হবে নাউন, যেটা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা বলে থাকি বিশেষ্য। pronoun, the word which replaces noun is called pronoun. যেই শব্দটা নাউনকে রিপ্লেস করে তথা নাউনের জায়গায় বসে সেই শব্দটাকে বলবো pronoun. Adjective, adjective is a word that qualifies, that modifies noun and pronoun, or that means that says something good or bad about noun and pronoun. That means noun এবং pronoun সম্পর্কে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা যে প্রকাশ করে সেটাই হবে adjective. Verb, verb is a word that means to do something, that means কোনো কিছু করা ইত্যাদি বোঝালে সেটা হবে verb. Adverb, adverb is a word that qualifies adjective, verb and also adverb, not noun and pronoun. That means noun এবং pronoun বাদে বাকি শব্দগুলোকে যে কোয়ালিফাই করে, যে একটা গতি দেয়, একটা রূপ দেয়, সেটাই হবে অ্যাডভার্ব। বিশেষ করে অ্যাডভার্বটা মূলত অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বেশি কাজ করে থাকে, তার কাজটা মূলত অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে। প্রিপজিশন, প্রিপজিশন মূলত নাউনের পূর্বে বসে নাউনের সাথে ওই শব্দের সম্বন্ধ কি সেটা বর্ণনা করে থাকে। নাউন বা প্রোনাউনের সাথে ওই শব্দের সম্বন্ধ কি সেটা। রাজাপুর থেকে যুক্ত হচ্ছ, নোয়াখালী থেকে দেখতে পাচ্ছি ফারহানা তাবাসসুমকে, রাজাপুর থেকে নির্ঝরা। এরপরে আমরা কনজাংশন, কনজাংশন মূলত দুটি শব্দ অথবা দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ সৃষ্টি করে। ইন্টারজেকশন, ইন্টারজেকশন মূলত অভিব্যক্তিমূলক যে শব্দগুলো এবং যেগুলোর পরে আমরা নোট অফ এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন দেখে থাকি, সেটা হবে ইন্টারজেকশন। এখানে আমাদের নাউন থেকে এবং এই অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো প্লেসমেন্ট, শব্দটা কোন শব্দটা কোথায় বসলে সে কি, নাউন না প্রোনাউন, অথবা নাউন কোথায় কোথায় বসে একটা সেন্টেন্সে, প্রোনাউন কোথায় কোথায় বসে সেটা। দ্বিতীয়টা হবে ফরমেশন, ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। দ্যাট মিনস নাউন কিভাবে গঠিত হয়, অ্যাডজেক্টিভ কিভাবে গঠিত হয়, অ্যাডভার্ব কিভাবে গঠিত হয়, ভার্ব কিভাবে গঠিত হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা সব নাউন বা সব ওয়ার্ড গুলোর অর্থ আমরা জানি না, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে এটা নাউন বুঝিয়েছে না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব শব্দটা আমরা সেটা বুঝতে পারি না। সেক্ষেত্রে কিছু সাফিক্স বা প্রিফিক্সের সাহায্যে আমরা বুঝতে পারি যে এই শব্দটা নাউন। অর্থ না বুঝলেও, আমরা যদি অর্থ নাও বুঝি তাহলে আমরা বুঝতে পারবো কিছু সাফিক্স দেখে যে এই শব্দটা নাউন, অথবা কিছু সাফিক্স দেখে বুঝতে পারবো আমরা এই শব্দটা অ্যাডজেক্টিভ। কখনো কখনো কিছু সাফিক্স, অল্প কিছু সাফিক্স আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো এই শব্দটা অ্যাডভার্ব। পাশাপাশি ভার্ব, যে শব্দের শুরুতে কিছু প্রিফিক্স বসে অথবা শেষে সাফিক্স বসে, যেগুলো দ্বারা আমরা বুঝতে পারবো এই শব্দটা ভার্ব। তোমরা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাবে।
আমি এখন যাচ্ছি ফরমেশন ফরমেশন অফ নাউনে যাচ্ছি আমি। যে নাউনটা কিভাবে গঠিত হয়। আমরা যেই শব্দগুলো জানি সেটা ভালো কথা, যে যেই শব্দগুলোর অর্থ জানি বা অর্থ বুঝে আমরা বলতে পারবো যে এই শব্দটা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কিন্তু যেই শব্দগুলোর অর্থ আমরা না জানি, সেই শব্দটার চেহারা দেখে কিভাবে বুঝতে পারবো যে এই শব্দটা নাউন না অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে শব্দের শেষে শব্দের শেষে নিম্নোক্ত সাফিক্স গুলো থাকলে সেটি সাধারণত নাউন হয়। শব্দের শেষে নিম্নোক্ত সাফিক্স গুলো থাকলে সেই শব্দগুলো সাধারণত নাউন হয়। আমরা কতগুলো সাফিক্স লিখছি সেগুলো খেয়াল করবে। যে সাফিক্স বলতে অনেকেই বুঝো কিনা সেটা জানি না, এটাকে আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রত্যয় বলতে পারি, প্রত্যয় বলতে পারি। কি কি সাফিক্স গুলো হতে পারে সেগুলো আমরা দেখছি। আহ ইয়ার, ডাবল ই, এম ই এন টি, টি আই ও এন, এ এন সি ই, ই এন সি ই এবং এস আই ও এন, এইচ ডাবল ইউ ডি, ডি ও এম, আই ও ইউ আর এবং এ জি ই, ও আর টি এইচ, এন ই ডাবল এস, এস এইচ আই পি, টি ওয়াই, সি ওয়াই এবং আই এস এম। নিম্নোক্ত সাফিক্স গুলো থাকলে আমরা বলতে পারি এই শব্দটি নাউন। আমরা যেই শব্দগুলোর অর্থ জানি তো ভালো কথা, যেই শব্দগুলোর অর্থ না জানি সেগুলোকে দেখে, সেগুলোর সাফিক্স গুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই শব্দটা নাউন। আমি দুই একটি উদাহরণ দিচ্ছি এগুলো, এই সাফিক্স গুলো ব্যবহার করে। যেমনি ভাবে অ্যাচিভমেন্ট হতে পারে, এ আমি এখানে MENT মেন্ট ব্যবহার করে অ্যাচিভমেন্ট শব্দটা লিখলাম। আমি শব্দটা লিখলাম ডাবল ই, ডাবল ই ব্যবহার করে, আমি ডাবল ই ব্যবহার করে লিখলাম পেই। এই শব্দটাও নাউন, যে পে করে থাকে। আমি আরেকটা শব্দ লিখলাম অ্যাটেনশন, TION, TION ব্যবহার করে আমি কি লিখলাম অ্যাটেনশন। আমরা দেখছি এই এই সাফিক্স গুলো দেখে আমরা জেনারেলি বুঝতে পারবো যে শব্দটা তোমরা বুঝতে পারছো কিনা ঠিকভাবে, কে কোথা থেকে যুক্ত আছো লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের নার্সিং অথবা মেডিকেল টেকনোলজি বিষয়ে কিছু জানার থাকলে নিচে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জানতে পারবে। ভর্তি বিষয়ক কিছু জানার থাকলে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা নাউনে আছি, দেখাচ্ছিলাম যে এই সাফিক্স গুলো ব্যবহার করে নাউন গঠিত হয়। যেই নাউন গুলোর অর্থ আমরা হয়তো না জানি সেগুলোর ক্ষেত্রে এই সাফিক্স গুলো ব্যবহার করে আমরা নাউন গঠন করব।
এজিই ম্যারেজ, আমি এজিই ব্যবহার করে ম্যারেজ শব্দটা লিখলাম। বা আরো শব্দ দেখতে পাচ্ছি, হেলথ, টিএইচ ব্যবহার করে আমরা হেলথ দেখতে পাচ্ছি, হেলথ দেখতে পাচ্ছি। তোমরা লাইভটা শেয়ার করে দাও, যে যে দেখছো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাদেরকেও সুযোগ করে দাও, দেখার সুযোগ করে দাও। আমরা টিএইচ ব্যবহার করে একটা শব্দ দেখলাম, হতে পারে রোমান্টিসিজম। আইএসএম ব্যবহার করে আমি রোমান্টিসিজম লিখলাম। এই শব্দগুলো, এই শব্দগুলো মূলত নাউন, আর এটাকে বলবো আমরা ফরমেশন অফ নাউন। ফরমেশন অফ নাউন, এই প্রক্রিয়াটা হলো ফরমেশন অফ নাউন। তোমরা এটা শেয়ার করে দাও। আমরা পরীক্ষার খাতায় দেখব বা পরীক্ষায় দেখব যে কোশ্চেনটা কেমন হয়। আমরা চিনলাম যে নাউন কিভাবে গঠিত হয়, আরেকটা জিনিস হতে পারে আমাদের যে ফরমেশন অফ নাউন, নাউনটা কেমন, কোন কোন ভাবে গঠিত হতে পারে সেই কথা আমরা আলোচনা করলাম। আরেকটা জিনিস হতে পারে প্লেসমেন্ট অফ নাউন, যে নাউনটা সেন্টেন্সের কোথায় কোথায় বসে বা কোথায় কোথায় শব্দটা বসলে সেই শব্দটাকে আমরা নাউন বলবো। হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো কিনা ঠিকভাবে সেটা জানাও। ডমের পরেরটা কি সেটা একজনে জিজ্ঞেস করেছো। আই, আই ও ইউ আর, সাধারণত আমরা বিহেভ থেকে বিহেভিয়ার লিখে থাকি সেটা। ডমের পরেরটা হলো আই ও ইউ আর, এজিই আছে। কনসাসনেস, আমরা নেস দিয়ে একটা শব্দ লিখতে পারি, কনসাসনেস। কনসাসনেস, আমরা নেস দ্বারা একটা নাউন গঠন করলাম, কনসাসনেস। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ হতে পারে, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ হতে পারে। এরপরে আমরা যাচ্ছি, যেহেতু ফরমেশন শুরু করেছি আমরা ফরমেশনটাই পড়ে নেই। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ বুঝতে পারতেছো কিনা সেটা জানাও। বোঝা যাচ্ছে কিনা, না বুঝলে কমেন্ট করে জানাও। আমি যেটা লিখছি বা যেটা বোঝাচ্ছি সেটা বোঝা যাচ্ছে কিনা ঠিকভাবে কমেন্ট করে জানাও। আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভে যাব, যে অ্যাডজেক্টিভ কিভাবে গঠিত হয়। আমি আগেই বলেছি, যেই অ্যাডজেক্টিভ বা যেই শব্দগুলোর অর্থ আমরা জানি সেগুলো ভালো কথা, অর্থ যদি না জানি তাহলে সেই শব্দটা দেখে কিভাবে বুঝতে পারবো যে সেই শব্দটা অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে আমরা কিছু সাফিক্সের সাহায্য নেব, যেই সাফিক্স গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই শব্দটা অ্যাডজেক্টিভ। সেই সাফিক্স গুলো আমি লিখছি। তোমাদের জিজ্ঞাসা থাকলে করতে পারো। এই শব্দগুলো ব্যবহার করে, এই শব্দগুলো, শব্দ বলবো না আমি, এই সাফিক্স গুলো, এই সাফিক্স গুলো ব্যবহার করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি।
যেটাকে আমি বলেছি ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গঠনের ক্ষেত্রে আমরা এই সাফিক্স গুলোর সাহায্য নেব। যেমনি ভাবে আমি একটা শব্দ লিখতে পারি অ্যাটেন্টিভ, TIVE। হাতের লেখা মাঝে মাঝে বোঝা যায় না, হাতের লেখা একটু ছোট হয়ে যায় মাঝে মাঝে, যেহেতু আমাদের এখানে পরিসরটা একটু কম, সেই জন্য অনেক লেখা হয়ে যায়। কোনটা না বুঝো সেটা জিজ্ঞেস করতে পারো। আমি এখানে লিখলাম এই সাফিক্স গুলো দ্বারা আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। আমি এখানে দেখতে পাচ্ছি TIVE, সেটা দ্বারা আমি একটা শব্দ গঠন করলাম। সেক্ষেত্রে আমরা এই শব্দটা দেখলেই, যদি অর্থ নাও জানি, দেখলেই আমরা বুঝতে পারবো যে এই শব্দটা অ্যাডজেক্টিভ। এর পাশাপাশি আমি আর একটা শব্দ গঠন করতে পারি। যেমনিভাবে আমি কি করতে পারি, যেই কথাটা লিখলাম নাউন প্লাস LY যুক্ত করলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। যেমনি ভাবে ফাদার, ফাদার একটা নাউন শব্দ, এর শেষে আমি যোগ করলাম LY, ফাদারলি। যখন আমি এটাকে ফাদারলি করলাম তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। যখন আমি এটাকে ফাদারলি করলাম তখনই হয়ে গেল অ্যাডজেক্টিভ। মাদার একটা শব্দ, মাদার একটা শব্দ যেটা নাও, এর শেষে আমি LY যুক্ত করলাম মাদারলি, তাহলে এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে কিনা বলবে। মাদারলি শব্দটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। এর পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি আরো শব্দ আছে। আমি ফুল দ্বারা একটা শব্দ গঠন করি, যেমনি ভাবে বিউটিফুল হতে পারে FUL, FUL দ্বারা আমি একটা শব্দ গঠন করলাম। আমরা লেস দ্বারা একটা শব্দ গঠন করতে পারি, যেমনি ভাবে ম্যানারলেস বলতে পারি, ম্যানারলেস। এই লেস দ্বারা একটা শব্দ গঠন করতে পারি। দ্যাট মিনস এই যে শব্দগুলো গঠন করলাম, যেগুলোর সাফিক্স দেখে আমি বলতে পারবো এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, অন্তত যদি অর্থ নাও জানি। লাইভটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারা দেখতে পারে, এবং যারা দেখছো তারা বুঝতে পারছো কিনা ঠিকভাবে আমাদের জানাও। ঠিকভাবে বুঝতে পারছো কিনা আমাদের জানাও। আরো কিছু বা সাফিক্স আমি লিখেছি, দ্যাট মিনস এই সাফিক্স গুলো যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। পাশাপাশি নেক্সট পরবর্তীতে আমরা যাচ্ছি ফরমেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে গঠিত হয় সেদিকে যাচ্ছি। তোমরা যারা দেখছো বুঝতে পারছো কিনা সেটা জানাও আমাকে। আমি এখানে একটা কোশ্চেন লিখতে চাই, যে কোশ্চেন নাউন বা প্রোনাউন অথবা এই পার্টস অফ স্পিচ থেকে কি জাতীয় কোশ্চেন হতে পারে সেটা। আচ্ছা, আমি এখন একটা কোশ্চেন লিখছি, যে কি জাতীয় কোশ্চেন হতে পারে এই নাউন অ্যাডজেক্টিভ থেকে, এটার উত্তর তোমরা দিবে আশা করি। যেভাবে আমি রিপ্রোডাকশন, হুইচ টাইপ অফ ওয়ার্ড ইজ ইট, যেটা কোন প্রকারের শব্দ, রিপ্রোডাকশন শব্দটা কোন প্রকারের শব্দ, অথবা হুইচ পার্টস অফ স্পিচ। রিপ্রোডাকশন। নাম্বার 1 pronoun, নাম্বার 2 adjective,
নাম্বার 3 ভার্ব, নাম্বার 4 নাউন। তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটা কোন প্রকারের শব্দ। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন শব্দটা কোন প্রকারের শব্দ? কমেন্ট করে জানাও। রিনি উত্তর দিয়েছে নাউন। আরো আরো কমেন্ট চাই, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যাতে সবাই দেখতে পারে। মোহনা লিখেছে নাউন। তাহেরা ইসলাম লিখেছে নাম্বার 4। হ্যাঁ, আরো আরো কমেন্ট চাই, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর তোমাদের কোচিং বিষয়ক অথবা নার্সিং বিষয়ক কিছু জানার থাকলে নিচে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। ফারহানা তাবাসসুম উত্তর করেছে নাউন। নীলপরি জুই নাম্বার 4। হ্যাঁ, অনেকেই উত্তর করেছে। আমরা এই শব্দটাকে অবশ্যই নাউন হিসেবে ধরে নিলাম। এর কারণ হলো TION, লাস্টে TION থাকার কারণে এই শব্দটা নাউন। দেন আমরা আরো একটা শব্দে যেতে পারি, অথবা আরো একটা কোশ্চেন আমরা যেতে পারি। Which one is adjective? যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ? ডেভেলপমেন্ট, অ্যাট্রাকটিভ, মোশন অ্যান্ড রিমুভ। রিমুভ এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ সেইটা কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও এই নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ সেটা কমেন্ট করে জানাও। আমরা অপেক্ষা করছি। এই জাতীয় কোশ্চেন হয়ে থাকে সাধারণত, এখান থেকে এই জাতীয় কোশ্চেন হয়ে থাকে। তাহেরা ইসলাম কমেন্ট করে জানিয়েছে 2। দেন রিনি রিনি জানিয়েছে 2। এরপর আরো কমেন্ট চাই, শেয়ার করে দাও লাইভটা, কে কে শেয়ার করেছো জানাও। মোহনা ইসলাম লিখেছে 2। আরো কমেন্ট চাই আমরা। তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এটা, যাতে তারা দেখতে পারে। অ্যাট্রাকটিভ লিখেছে ফারহানা। হ্যাঁ, অবশ্যই অ্যাডজেক্টিভ, এই নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ হলো অ্যাট্রাকটিভ, যেহেতু এই শব্দটা TIVE দ্বারা গঠিত হয়েছে। TIVE দ্বারা গঠিত হয়েছে, সেহেতু এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী আমাদের ফরমেশন অফ অ্যাডভার্ব হবে। যে অ্যাডভার্ব কিভাবে, অথবা ভার্ব হতে পারে। ভার্ব, ফরমেশন অফ ভার্ব। ভার্ব, যে ভার্ব কিভাবে গঠিত হয়। ভার্ব গঠনের ক্ষেত্রে আমরা সাফিক্স এবং প্রিফিক্স দুটোরই উপস্থিতি লক্ষ্য করি। আমরা সাধারণত সাফিক্স হিসাবে দেখতে পাই
যেই সাফিক্স গুলো দেখতে পাই সেগুলো হলো ইএন, আই জেড ই, এ টি ই এবং আই এফ ওয়াই। এই শব্দগুলো সাফিক্স হিসাবে বসে ভার্ব গঠন করে। আমরা যেই ভার্বগুলোর অথবা যেই শব্দগুলোর অর্থ জানি তো বেশ ভালো কথা, যদি না জানি তাহলে আমরা এই সাফিক্স গুলো দেখলে ধরে নেব বা প্রাথমিকভাবে ধরে নেব শব্দটা ভার্ব। যেমন ভাবে হতে পারে বিউটিফাই, এফ ওয়াই, এফ ওয়াই দ্বারা আমি এই শব্দটা গঠন করলাম, আই এফ ওয়াই। বিউটিফাই, বিউটিফাই শব্দটা হলো ভার্ব, সৌন্দর্যকরণ বা সৌন্দর্য করা। এরপরে রিয়ালাইজ হতে পারে, রিয়ালাইজ, আই জেড ই, আই এস ই, আই জেড ই অথবা আই এস ইও হতে পারে, আই এস ইও হতে পারে, রিয়ালাইজ। এর পাশাপাশি আহ আর কি হতে পারে, এই বা এইভাবে আমরা ভার্বের সাফিক্স, সাফিক্স যোগে ভার্ব পেয়ে থাকি। প্রিফিক্স, কিছু প্রিফিক্স যোগেও, কিছু প্রিফিক্স যোগেও আমরা ভার্ব পেয়ে থাকি। সেই প্রিফিক্স গুলো হলো ই, এন, রি, ডি অ্যান্ড এন। এই প্রিফিক্স গুলো যোগ করেও আমরা ভার্ব পেয়ে থাকি। দেখা যাবে যে আমরা ভার্ব দুই ভাবে পেয়ে থাকি, এই সাফিক্স গুলো যোগ করে আমরা ভার্ব পেয়ে থাকি, পাশাপাশি এই যে প্রিফিক্স গুলো দিলাম এগুলো যোগ করে আমরা ভার্ব পেয়ে থাকি। যেমন ভাবে হতে পারে এন থেকে, এনাবেল, এই শব্দটা ই এন যোগ করে, অ্যাবেলের পূর্বে ই এন যোগ করে আমরা এটাকে, বুঝতে পারতেছি কিনা সবাই জানাবে, ই এন যোগ করে আমরা ভার্ব গঠন করতে পারি। ডি থেকে, ডিফেইম, ডিফেইম, ডি থেকে ডিফেইম যুক্ত করে আমরা শব্দটাকে ভার্ব করতে পারি। রি থেকে রিনিউ করতে পারি, রিনিউ করতে পারি। এই শব্দগুলো, এই শব্দাংশগুলো দ্যাট মিনস সাফিক্স অথবা প্রিফিক্স গুলো যুক্ত করে আমরা ভার্ব গঠন করতে পারি। পরবর্তীতে আমরা ভার্ব, এরপরে আমরা যাচ্ছি ফরমেশন অফ অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে কিনা ক্লাস জানাবে। পাশাপাশি আমরা যদি এন যুক্ত করে একটা শব্দ গঠন করি, এনলার্জ, বর্ধিতকরণ ইত্যাদি, এভাবে আমরা ভার্ব গঠন করতে পারি। এরপরে আমরা যাচ্ছি অ্যাডভার্ব কিভাবে গঠন করব। ফরমেশন অফ অ্যাডভার্ব, ফরমেশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিভাবে গঠন করব। অ্যাডভার্ব মূলত খুবই সহজ একটা প্রক্রিয়া, যেটা হলো অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত করে, যখন আমরা অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত করব, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, তাহলে সেই শব্দটা গঠিত হয়ে হবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত হয়ে শব্দটা হবে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো কিনা
আমাকে একটু জানাও। লাইভটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে। বোঝা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার কিনা? বোঝা যায়। রিনি লিখেছে, নির্ঝরা ইসলাম লিখেছে, বোঝা যাচ্ছে। পরবর্তী বা এসে আমরা যাচ্ছি। অ্যাডভার্ব, অ্যাডভার্বের মূলত বৃহৎ একটা জায়গা হলো অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। যেমনিভাবে অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এর শেষে আমরা যদি এল ওয়াই যুক্ত করি তাহলে এই শব্দটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেমনিভাবে বিউটিফুল, বিউটিফুল শব্দটা এফ ইউএল যুক্ত হয়ে হয়েছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এর শেষে যদি আমরা এল ওয়াই যুক্ত করি তাহলে এই শব্দটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের বৃহৎ পোর্শন, বৃহৎ একটা অংশ এই এল ওয়াই, অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত হয়ে হবে। এখানে আমাদের একটা জিনিস নিয়ে গোলমাল বেঁধে যেতে পারে, সেটা হলো নাউন প্লাস এল ওয়াই যুক্ত হয়ে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত হয়ে হবে অ্যাডভার্ব। এর পাশাপাশি আরো কিছু অ্যাডভার্ব আছে যেগুলো সময়, সময় নির্দেশক, যেগুলো স্থান নির্দেশক, এই জাতীয় কিছু কিছু অ্যাডভার্ব আছে, কিন্তু ওই অ্যাডভার্ব গুলো দিয়ে আমাদের কোশ্চেন থাকবে না। কোশ্চেন থাকবে মূলত এই বড় বড় যে অ্যাডভার্ব গুলো আছে যেগুলো সাধারণত এল ওয়াই যুক্ত দিয়ে গঠিত হয়। যেভাবে টাইম বিষয়ক আমাদের আহ বা স্থান বিষয়ক আমাদের অ্যাডভার্ব হতে পারে। টাইম বিষয়ক অথবা স্থান বিষয়ক অ্যাডভার্ব হতে পারে যেভাবে দেয়ার, হেয়ার, নাও, নেভার, অলওয়েজ ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো সময়, সময় নির্দেশক অথবা স্থান নির্দেশক যে অন্যান্য শব্দ আছে যেগুলো মূলত অ্যাডভার্ব। আর আমরা অ্যাডভার্বের যেই বৃহৎ যে অংশটা সেটা আমরা পেয়ে থাকি মূলত অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই থেকে। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই দিয়ে আমরা অ্যাডভার্ব গঠন করতে পারি। এরপরে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি প্রোনাউন নিয়ে। যেহেতু প্রোনাউন নিয়েও মাঝে মাঝে কোশ্চেন থাকে, প্রোনাউন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রোনাউনের বেসিক্যালি প্রোনাউনের কাইন্ডস গুলো থেকে কিছু কিছু শব্দ বা কিছু কিছু প্রোনাউন উঠিয়ে দেয়, যেটাকে আমরা নির্দেশ করতে বলে, নির্দেশন করতে বলে যে এটা কোন টাইপের প্রোনাউন, অথবা এই শব্দগুলোর মধ্যে কোনটা প্রোনাউন, এই জাতীয় কোশ্চেন থাকতে পারে। আমরা প্রোনাউন, প্রোনাউন শব্দটা বলেছিলাম, এটাকে বাংলায় যদি বলি তাহলে সর্বনাম বলবো। আহ প্রোনাউন হলো যেটা নাউনের পরিবর্তে বসে থাকে, যেই শব্দগুলো নাউনের পরিবর্তে বসে থাকে সেটাই হলো প্রোনাউন। লাইভটা কে কে শেয়ার করেছো জানাও। প্রোনাউন, প্রোনাউনের মূলত কাইন্ডস গুলো এবং তার কি কি আছে সেটা। প্রোনাউন, প্রথম হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন হলো যেই প্রোনাউন গুলো সাধারণত ব্যক্তির পরিবর্তে, ব্যক্তির নামের পরিবর্তে বসে থাকে সেগুলো হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন গুলো সাধারণত আই, উই, ইউ, হি, সি, দে ইত্যাদি, এগুলোকে পার্সোনাল প্রোনাউন বলে, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। নাম্বার টু, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন হলো মাইন, আওয়ার্স, yours, theirs,
theirs his her ইত্যাদিগুলো পজিটিভ প্রোনাউন, এগুলোকে আমরা পজিটিভ প্রোনাউন বলি, পজিটিভ প্রোনাউন বলে থাকি। এখানে আমাদের কোশ্চেন হতে পারে এই প্রোনাউন গুলো কোনো সেন্টেন্সের মধ্যে দিয়ে বলতে পারে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এ জাতীয় কোশ্চেন হতে পারে, অথবা হুইচ টাইপ অফ প্রোনাউন দিস ইজ, যে এটা কোন জাতীয় প্রোনাউন সেই কথা, সেইভাবে কোশ্চেন আসতে পারে। বোঝা যাচ্ছে কিনা জানাও। হ্যাঁ, আমরা পরবর্তী প্রোনাউনে চলে যাচ্ছি, পরবর্তী প্রোনাউনের প্রকারে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা রিফ্লেক্ট হয়ে নিজের দিকে আসবে, দ্যাট মিন্স সেলফ, নিজের ক্ষেত্রে যেটা আসবে, যেভাবে মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, অথবা সেলফস, অথবা সেলফ, themselves, ourselves, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, যেগুলো রিফ্লেক্ট করে নিজের দিকেই চলে আসে, দ্যাট মিন্স দ্যাট মিন্স নিজকেই বুঝায়, সেগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারতেছো কিনা, বা কতটুকু বুঝতে পারতেছো আমাদের একটু জানাও। পুরোপুরি বুঝতে পারতেছো কিনা বা ভালো লাগতেছে কিনা ক্লাস আমাদের জানাবে। যারা যারা আছো একটু জানাও আমাদের ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছো, ক্লাস ভালো লাগছে কিনা। যদিও আমাদের সিলেবাসটা ইয়োর সেলফ অথবা সেলফস, যেহেতু তুমি অথবা তোমরা, ইয়োর থেকে তুমি অথবা তোমরা, একজন যদি তুমিকে বুঝায় তাহলে সেলফ, আর যখন আহ তোমাদেরকে তোমরা বুঝাবে তখন সেলফ। এই জন্য এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ফর্মই লিখলাম, সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ফর্মই লিখলাম। সেলফ এবং সেলফস যখন প্লুরাল বুঝাবে তখন সেলফস হবে, এই যেমন দেম সেলফস লিখলাম, আওয়ার সেলফস লিখলাম। আহ বুঝতে পারতেছি কিনা পুরোপুরি। দেন এটা হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। পরবর্তীতে আমরা আসছি রিফ্লেক্সিভ প্রোনাউনের পরবর্তীতে আমরা আসছি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্ট সর্বনাম, যেটাকে আমরা বলতে পারি ইনডেফিনিট প্রোনাউন। যখন অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, যেই প্রোনাউন গুলো সেগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন। যেভাবে হতে পারে ওয়ান, সাম, এনি, মেনি, সামওয়ান, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় প্রোনাউন গুলো হবে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন আমি বা এটা মুছে দিচ্ছি। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন
পরেরটা আমি যাচ্ছি নাম্বার 5, রিলেটিভ প্রোনাউন। যেই প্রোনাউনটা মূলত দুইটা ক্লোজ এর মধ্যে অথবা দুইটা ফ্রেজ এর মধ্যে সম্বন্ধ সৃষ্টি করবে, রিলেশন সৃষ্টি করবে, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। যেভাবে হু, হুম, হুইচ, দ্যাট ইত্যাদি ইত্যাদি ইত্যাদিকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। যেগুলো মূলত ফ্রেজের মাঝে বসে দুইটা ফ্রেজের মধ্যে সম্বন্ধ সৃষ্টি করবে, সেটা হবে রিলেটিভ প্রোনাউন। দেন এর পরবর্তীতে আমরা যাচ্ছি, রিলেটিভ প্রোনাউন হলো রিলেটিভ প্রোনাউন। পরবর্তীতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম, যেগুলো দ্বারা প্রশ্ন সৃষ্টি করা যায়, যেমনিভাবে হু, হুম, হুইচ, হুইচ, হট, আমরা ব্যবহার করতে পারি হট ইত্যাদি ইত্যাদি হলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলো দ্বারা সাধারণত কোশ্চেন তৈরি করে থাকি আমরা, যেগুলো তো কোশ্চেনে বসিয়ে থাকি। আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন গেল। এর পরবর্তী আমাদের রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন চেহারায় একই রকম হলেও রিলেটিভ প্রোনাউন বলবো ওই প্রোনাউনটাকে যেটা সেন্টেন্সের মাঝে বসে দুই পাশের ফ্রেজের মধ্যে সম্বন্ধ সৃষ্টি করবে, সেটা হবে রিলেটিভ প্রোনাউন। আর এই একই চেহারার এই শব্দগুলো হবে ইন্টারোগেটিভ প্রোনাউন কখন? যখন সে সেন্টেন্সের শুরুতে বসে কোনো কোশ্চেন গঠন করবে। আমি একটু পার্থক্যটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? I know what he says. আমরা দুই জায়গায় হট ব্যবহার করলাম। এখন এখানে দেখো, এই হটটা আমরা সেন্টেন্সের শুরুতে রাখলাম এবং এটা দ্বারা একটা কোশ্চেন গঠন করলাম, দ্যাটস ওয়াই এই হটটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এই হটটা দুইটা সেন্টেন্সের মধ্যে সম্বন্ধ রেখেছে, আই নো দিস, আমি এখানে দিস রাখি অথবা না রাখলেও চলে। আই নো হোয়াট হি সেইস, এখানে এই হোয়াটটা দুইটা সেন্টেন্সের মাঝে সম্বন্ধ সৃষ্টি করেছে, দ্যাটস হয় এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। বোঝা গেছে পার্থক্যটা? সময় স্বল্পতার জন্য একটু দ্রুত করতে হচ্ছে। নাম্বার 7, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মূলত দুইটা, ইজ আদার, ওয়ান আনাদার। ইজ আদার, ওয়ান আনাদার। যখন কোনো বিষয় দুইজন ব্যক্তির মধ্যে হয়ে থাকে, ভালোবাসা হোক, ঘৃণা হোক, কোনো বিষয় যখন দুইজন ব্যক্তির মধ্যে হয়ে থাকে,
তখন সেক্ষেত্রে বসবে ইজ আদার। যখন দুইয়ের অধিক হয়ে থাকে, দুইয়ের অধিকের মধ্যে ভালোবাসা হয়ে থাকে, ঘৃণা হয়ে থাকে, তখন সেখানে হবে ওয়ান আনাদার। যেভাবে আমরা একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে জিনিসটা। হ্যাঁ, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, সেটা তো ঠিক কথা। আমরা মাগরিব পর্যন্ত চালাই, যদি আমাদের টপিক একটু বেশি আজকে। হ্যাঁ, মাগরিবের নামাজের এখনো মোটামুটি 10 মিনিট আছে হয়তো। আহ আমরা পরেরটা যাচ্ছি। তো আমি ওটা উদাহরণ দেওয়ার কথা বলেছিলাম। আর রেসিপ্রোকাল প্রোনাউন, যখন জিনিসটা দুইয়ের মধ্যে হয় তখন বসবে ইস আদার, যখন দুইয়ের অধিক হবে তখন বসবে ওয়ান আনাদার। যেভাবে হিজ প্যারেন্টস লাভ ইস আদার। প্যারেন্টস বলতে আমরা দুজনকেই বুঝি, দুইজন মিলেই প্যারেন্টস হয়, পিতামাতা হয়। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হবে ইজ আদার। যখন দুইয়ের অধিক হবে, দুইয়ের অধিক মানুষকে বোঝাবে, তখন আমরা সেখানে ওয়ান আনাদার লিখবো। আমরা পরের প্রকারটায় যাই। আমরা তো বললামই ইজ আদার হবে দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝালে। আর ওটা লিখে দেবে, দে হেট ওয়ান আনাদার। এখানে আমরা দে বলতে দুইয়ের অধিক বোঝালাম, সেই জন্য আমরা এখানে ওয়ান আনাদার ব্যবহার করলাম। যখন দুইয়ের মধ্যে হবে জিনিসটা তখন হবে ইস আদার, যখন দুইয়ের অধিক হবে তখন হবে ওয়ান আনাদার। রেসিপ্রোকাল প্রোনাউন হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন ভাগাভাগি ইত্যাদি বোঝাবে তখন হবে ডিস্ট্রিবিউটিভ। ইজ আইদার নেইদার, ইজ আইদার অ্যান্ড নেইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যখন ভাগাভাগি বোঝাবে তখন আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে হলো নাম্বার 9, আমরা যদি বলি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস এবং দোজ অথবা ইট, এগুলোকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দেশক সর্বনাম যেটাকে আমরা বলতে পারি, নির্দেশক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের হয়ে গেল, প্রোনাউনের প্রকারগুলো হয়ে গেল। আহ এখন এখানে আমরা একটা প্রশ্নের অবতারণা করি, যে প্রশ্ন কেমন হতে পারে, প্রোনাউন থেকে কোশ্চেন কেমন হতে পারে। Which one is reflexive pronoun? রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? এখানে আমি 4টা অপশন দিচ্ছি। হিম, themselves, is, number 4
আইদার। তোমরা একটু কমেন্টে উত্তর করে জানাও যে এর মধ্যে রেসিপ্রোকাল, দ্যাট মিন্স রিলেটিভ, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, একটু উত্তর করে জানাও। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? নির্ঝরা, নির্ঝরা, তমা, এরা জানিয়েছে ইতিমধ্যেই। নাম্বার 2, আরো যারা আছো জানাও। তাহেরা, তাহেরা জানিয়েছে নাম্বার 2। হ্যাঁ, বোঝা যাচ্ছে তাহলে। আহ নীলপরিজুই, তমা মিত্র লিখেছে নাম্বার 2। হ্যাঁ, অবশ্যই। আমরা একটু সময় সংক্ষিপ্তর কারণে দ্রুত করছি। অবশ্যই নাম্বার 2 রিফ্লেক্সিভ প্রোনাউনে আমাদের কথা ছিল শেষে গিয়ে সেলফ অথবা সেলফস থাকবে, সেলফ অথবা সেলফস থাকবে। সেই জন্য এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন থেকে এ জাতীয় কোশ্চেন হতে পারে। প্রোনাউনের আর একটা চার্ট আছে, সেটা এখন দেওয়া সম্ভব হচ্ছে না। পার্সোনাল প্রোনাউনের একটা চার্ট আছে, সেটা দিলে আমি মনে করি ভালো হতো, কিন্তু আমাদের টপিক গুলো শেষ করতে হবে, সেহেতু আমরা সেখানে যাচ্ছি না। আমরা পার্টস অফ স্পিচের বাকি যে টপিক গুলো আছে সেগুলো আপাতত আমাদের এখানে ফোকাস না করলেও চলবে, পরে কোনো না কোনো ভাবে সেগুলো চলে আসবে। সেহেতু আমরা আহ, পরবর্তী যেই টপিকটা আছে সেটা আমরা চলে যাই, কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বস বলতে কনজুগেশন শব্দের অর্থ সংযোজন বোঝায়, ভার্বের শেষে সংযোজন। আমরা জেনে থাকি ভার্বের সাধারণত 3টা ফর্ম আছে। ভার্ব যেই শব্দগুলো, সেই শব্দগুলোর 3টা ফর্ম আছে। একটা হলো প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের এই 3টা ফর্ম আছে। একটা ভার্ব শব্দের এই 3টা যে ফর্ম, সেটাকেই আমরা বলে থাকি কনজুগেশন অফ ভার্ব। আমরা ভার্ব সাধারণত 2 ধরনের ভার্ব দেখে থাকি, একটা হলো স্ট্রং ভার্ব আর একটা হলো উইক ভার্ব। স্ট্রং বা ইরেগুলার বলতে পারি, স্ট্রং বা ইরেগুলার, আর একটা হলো উইক বা রেগুলার। যেমনি ভাবে আমরা যদি একটা শব্দ এখানে বলে থাকি এন্ড, এই শব্দটাকে আমরা পাস্ট করার জন্য কি করব? এন্ডেড, ইডি যোগ করলাম। এই যে ইডিটা যোগ করলাম সেটাই হলো কনজুগেশন, দ্যাট মিন্স সংযোজন, শব্দের শেষে সংযোজন। এটাও হবে পাস্ট পার্টিসিপল, হবে এন্ডেড। এগুলো এই যে যেই শব্দগুলোর শেষে সাধারণত ডি অথবা ইডি অথবা টি যুক্ত দিয়ে হয়ে থাকে, সেগুলো হলো উইক ভার্ব বা রেগুলার ভার্ব। সেগুলো হলো উইক ভার্ব বা রেগুলার ভার্ব। পাশাপাশি যেই শব্দগুলো এই ফরম্যাট অনুসরণ করে না, সেগুলো হবে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। যেভাবে ইট, অ্যাট, ইটেন। আমরা 3টা ফর্ম লিখলাম, ইট, অ্যাট, ইটেন। আমরা এটা লিখলাম ইট, এটা হলো অ্যাট, এটা হলো ইটেন, কোনোটার সাথে কোনোটার মিল নেই, এবং সে এই ইডি যুক্ত হয়েও গঠিত হয়নি, এক একটা বিক্ষিপ্ত ভাবে ভিন্নভাবে গঠিত হয়েছে। সেই জন্য এই ভার্বগুলো হলো সাধারণত ইররেগুলার বা স্ট্রং ভার্ব। ইররেগুলার বা স্ট্রং ভার্ব। পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই ইররেগুলার ভার্বের যে চার্টটা আছে, যে কোনো ইংরেজি বইয়েই আমরা একটা চার্ট পাবো ইররেগুলার ভার্বের, অথবা যেটাকে আমরা স্ট্রং ভার্ব বলে থাকি, সেটা একটা চার্ট পাবো। সেই চার্টটা সেখান থেকে পড়ে নিলেই হবে। যেভাবে ইররেগুলার ভার্ব আরো একটা লিখতে পারি আমি, হোল্ড, হোল্ড থেকে হেল্ড, হেল্ড। যেই ভার্বগুলো এই ফরম্যাট অনুসরণ করে না, দ্যাট মিনস ইডি অথবা টি শেষে, ইডি অথবা টি অনুসরণ করে না, এক একটা বিক্ষিপ্ত ভাবে হয়ে থাকে, সেগুলোই হলো সাধারণত স্ট্রং ভার্ব।
স্ট্রং ভার্ব। তার মানে আমাদের এটাই হলো মূলত কনজুগেশন অফ ভার্বের মূল কথা। কনজুগেশন অফ ভার্বের মূল কথা। যেভাবে আমি ইররেগুলার ভার্ব আরেকটা লিখতে পারি, রাইট, রোট, রিটেন। দ্যাট মিনস যেই ভার্বগুলো এই সচরাচর ফর্মুলা অনুসরণ করে না সেগুলোই হলো ইররেগুলার বা স্ট্রং ভার্ব। আর যেগুলো এই সচরাচর ভাবে হয়ে যায় সাধারণত শেষে ইডি অথবা ডি যুক্ত হয় অথবা টি যুক্ত হয়, সেগুলো হবে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এটাই হলো আমাদের কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্বের ক্ষেত্রে যে স্ট্রং ভার্বের যে তালিকাটা আছে বিভিন্ন ইংরেজি বইতে তোমরা পাবে, স্ট্রং ভার্বের যে তালিকাটা আছে সেই তালিকাটা ভালোভাবে মুখস্থ করে নেবে কোন ফর্মটা কিভাবে আসে। এটা সাধারণত কোশ্চেনটা এভাবে হয়ে থাকে, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ অমুক ওয়ার্ড, অথবা হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ অমুক। এইভাবে কোশ্চেনটা হয়ে থাকে সাধারণত। আমি একটা কোশ্চেন উপস্থাপন যদি করে থাকি তাহলে সেটা কেমন হবে? হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম, what is the past form of the word break? ব্রেকের পাস্ট ফর্ম কোনটা এটা একটু জানাও কমেন্টে। ব্রোকেন, ব্রোক, ব্রেক, ব্রোক ইত্যাদি ইত্যাদি। এখানে সঠিক উত্তর কোনটা সেটা একটু কমেন্ট করে জানাও। সঠিক উত্তর কোনটা সেটা কমেন্ট করে জানাও এগুলোর মধ্যে। হ্যাঁ, তাহেরা ইসলাম ব্রোক ব্রোক রিনি ব্রোক লিখেছে। তাহেরা ইসলাম ব্রোক লিখেছে। 2 নম্বরে নির্ঝরা, হ্যাঁ ব্রোক লিখেছে। অনেকেই রেসপন্স করছো দেখছি। হ্যাঁ অবশ্যই, এটার পাস্ট ফর্ম হলো, এই শব্দটার ব্রেক শব্দটার পাস্ট ফর্ম হলো ব্রোক। ব্রেক শব্দটার পাস্ট ফর্ম হলো ব্রোক। হ্যাঁ, যারা উত্তর দিয়েছো ধন্যবাদ, আর সঠিক উত্তর দিয়েছো। এরপরে আমাদের এই হলো কনজুগেশন অফ ভার্বের কথা, বা কনজুগেশন অফ ভার্ব থেকে সাধারণত এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। আর কনজুগেশন অফ ভার্ব থেকে সাধারণত ইররেগুলার বা স্ট্রং ভার্বের যে লিস্টটা আছে সেটা দেখে মুখস্থ করলেই হবে। এটা মূলত মুখস্থের জিনিস, এটা এমনিতে পারা যাবে না, কারণ এক একটা ওয়ার্ড এক এক ভাবে গঠিত হয়েছে। পাস্টে একভাবে গঠিত হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মে আরেকভাবে গঠিত হয়েছে। নাম্বার, নাম্বার মূলত সংখ্যার ধারণা। নাম্বার আমরা দুই প্রকারের পেয়ে থাকি, একটা হলো সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, আর একটা হলো প্লুরাল। গণনাযোগ্য যেই নাউন গুলো আছে যেগুলো গণনা করা যায়, সেই গণনাযোগ্য যেই নাউন গুলো আছে সেগুলো যদি একটাকে বুঝায় তাহলে সেটা হবে সিঙ্গুলার। গণনাযোগ্য নাউন গুলো যদি অনেকগুলোকে বুঝায় সেটা হবে প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে আমাদের কিছু শব্দ আছে, ব্যতিক্রমী কিছু শব্দ আছে, স্বাভাবিক শব্দের পাশাপাশি ব্যতিক্রমী কিছু শব্দ আছে। সেই শব্দগুলো জানলেই মূলত আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। সিঙ্গুলার এবং এই প্লুরালের ক্ষেত্রে আমরা সেই ব্যতিক্রমী কিছু শব্দ উপস্থাপন করছি যেগুলো অনেকটা মুখস্থ করতে হবে পরীক্ষায় পারফর্মের জন্য, এবং সেগুলো থেকেই আমাদের এই কোশ্চেন এসে থাকে। যেমনিভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে আমরা ব্যতিক্রমী কিছু শব্দ পেয়ে থাকি। এটা নানান নিয়ম কানুন আছে। নিয়ম কানুন দ্বারা সব শব্দগুলোকে সমাধান করা সম্ভব নয়। সেক্ষেত্রে ব্যতিক্রমী যেই শব্দের চার্টটা আছে সেই ব্যতিক্রমী চার্টটা মুখস্থ করলেই আমি মনে করি যথেষ্ট হবে তোমাদের জন্য।
যেমনিভাবে আমি যদি এজেন্ডাম, এজেন্ডাম থেকে সেটাকে যদি প্লুরাল করতে যাই তাহলে হবে এজেন্ডা। এরূপ ভাবে বেসিস, বেসিসটাকে যদি আমি প্লুরাল করতে চাই তাহলে হবে বেসিস। এগুলো একটু ব্যতিক্রমী ভাবে গঠিত হয়ে থাকে সিঙ্গুলার থেকে প্লুরাল, সেহেতু এগুলো পড়লেই অনেকটা কাজ হবে। যেমনিভাবে ভার্টেক্স, ভার্টিসেস, এটা হলো সিঙ্গুলার, এটা হবে প্লুরাল, সিঙ্গুলার এবং এটা হবে প্লুরাল। এগুলো এই যে ব্যতিক্রমী কিছু শব্দ আছে, তোমরা বইয়ে বইয়ে নাম্বার চ্যাপ্টারে যখন যাবে তখন অন্যান্য শব্দের পাশাপাশি এই শব্দগুলো, ব্যতিক্রমী এই শব্দের চার্টটা দেখতে পাবে, সেটা মুখস্থ করলেই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হবে। আর পাশাপাশি জেনারেলি আমরা যেটা জানি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য একটা শব্দের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয়, সেগুলো তো আছেই। এর পাশাপাশি আমাদের এই ব্যতিক্রমী শব্দগুলো আছে, কখনো কখনো ওয়াই আই হয়ে যায়, সেই জাতীয় কথা আছে। আমরা আর একটা লিখতে পারি, এই ব্যতিক্রমী ডাটুম থেকে ডাটা, ডাটা, এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। এই যে ব্যতিক্রমী যে চার্টটা আছে সেটা তোমাদের পড়তে হবে। এর পাশাপাশি আমরা কিছু শব্দ দেখি যেগুলো যেভাবে ওয়াই থেকে আই এ গঠিত হয়, যেমনি ভাবে বা শব্দের শেষে বা কনসোনান্ট থাকে, যদি শব্দের শেষ বর্ণের আগের বর্ণটা যদি কনসোনান্ট থাকে তাহলে সেটাকে সেই ওয়াই এর আগে ওয়াইটাকে আই এ পরিণত হয় এভাবে। যখন ওয়াই এর শুরুতে, ওয়াই এর পূর্বে কনসোনান্ট থাকে তখন ওই ওয়াইটা আই এ পরিণত হয় এবং শেষে ইএস যুক্ত হয়, এভাবে করা যায়। সর্বোপরি কথা হলো নাম্বারের ক্ষেত্রে আমাদের এই ব্যতিক্রমী যে চার্টটা আছে বইতে, তোমাদের ব্যতিক্রমী যে চার্টটা আছে সেই ব্যতিক্রমী চার্টটা পড়লেই তোমাদের নাম্বারের জন্য যথেষ্ট হবে। বোঝা যাচ্ছে কিনা সেটা জানাও। বোঝা যাচ্ছে কিনা ব্যতিক্রমী চার্টটা? হ্যাঁ, আমরা আমার মনে হচ্ছে ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের রক্ত হয়েছে। এবং যারা ক্লাসটা দেখতে পেরেছো ভালো কথা, শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধব দেখতে পারে। আমরা আগামীকাল এই যে ক্লাস হয়েছে এই ক্লাস থেকে আগামীকাল পরীক্ষা হবে, তোমরা সকলেই আশা করি উপস্থিত থাকবে। সেই পরীক্ষা ফেসবুকের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, গ্রুপের মাধ্যমে। এবং যারা তোমরা এই নার্সিং বা মেডিকেল টেকনোলজি সম্পর্কে জানতে চাও তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো, এখানে যোগাযোগ করতে পারো তাদের সাথে। ভর্তি বিষয়ে কোনো কথা থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমরা শেষ টপিকটা আর ধরতে চাচ্ছি না, তাহলে আমাদের লম্বা হয়ে যায়। সুতরাং আমরা আজকের মতোই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা লাইভে ছিলে এবং যারা পরবর্তীতে দেখবে।